মহাকর্ষ। আমরা বল কাকে বলে পড়ছি, তাই না? তাইলে বল হচ্ছে সেই জিনিস যে ত্বরণ সৃষ্টি করে। বল হচ্ছে সেই জিনিস কি যে বস্তুর মধ্যে কি তৈরি করে, ত্বরণ সৃষ্টি করে, তাই না? আমরা মানে ত্বরণ যতক্ষণ থাকবে ততক্ষণ বল আছে, ত্বরণ যতক্ষণ থাকে ততক্ষণ কি আছে, বল আছে। বল। এখন একটা গাছের নিচে নিউটন বসে আছে। নিউটন দেখলো গাছ থেকে একটা আম পড়তেছে, গাছ থেকে কি করতেছে, একটা আম পড়তেছে। তো আমটা প্রথমে আস্তে আস্তে পড়তেছে, আমটা প্রথমে ধরো পড়তে, টোটাল পড়তে ধরো 10 সেকেন্ড লাগলো, 10 সেকেন্ড তো লাগবে না, 5 সেকেন্ড লাগলো। আমটা পড়তে কয় সেকেন্ড লাগলো, 5 সেকেন্ড লাগলো। বা আপেল, যেটা নিউটন তো আপেল দিয়ে এটা দেখছেন, আপেলটা পড়তে 5 সেকেন্ড লাগলো। এখন প্রথমে হচ্ছে আপেলটা আস্তে আস্তে যাচ্ছে, আর শেষে যখন আসে অনেক স্পিডে আঘাত করবে। প্রথমে আস্তে আস্তে, পরে স্পিডে। তাহলে বল মানে হচ্ছে যে ত্বরণ সৃষ্টি করে। তাহলে এখন প্রথমে ব্যাগ কম ছিল, আপেলের ব্যাগ ছিল প্রথমে কম, ব্যাগ কম, আর পড়ার সময় একদম লাস্ট মুহূর্তে কি ব্যাগ অনেক বেশি, ব্যাগ বেশি। এটা তোমরা তোমাদের হাতে তো কলম আছে, কলমটা টেবিলের থেকে 1 আঙ্গুল উপরে রাখো, 1 আঙ্গুল উপরে রাখো, আস্তে পড়ছে। আর আবার টেবিল থেকে 1 হাত উপরে রাখো, একবার শুরুতে আস্তে কিন্তু শেষে অনেক জোরে হিট করছে। কি বললাম, তোমার যে কলমটা প্রথমে 1 আঙ্গুল উপরে রাখো টেবিল থেকে, দেখবা আস্তে পড়ছে, আস্তে টেবিলে হিট করছে। কিন্তু যখন 1 হাত উপর থেকে তুমি কলমটাকে ছাড়বা, প্রথমে আস্তে পড়বে কিন্তু একদম লাস্ট মুহূর্তে অনেক জোরে টেবিলকে হিট করবে। তাহলে আপেলটা প্রথমে আস্তে আসতেছে কিন্তু লাস্ট মুহূর্তে কি অনেক জোরে হিট করতেছে মাটিকে। তার মানে প্রথমে ব্যাগ কম, পরে ব্যাগ বেশি। তাহলে এখানে কি ব্যাগ বাড়ছে না সেম আছে? এখানে কি আপেলের ব্যাগ বাড়ছে না কমছে? তার বেড়েছে। আপেলের ব্যাগটা বাড়ছে। তাহলে আপেলের যদি ব্যাগটা বাড়তে থাকে, তাহলে এখানে কি বল আছে কি নাই? যেহেতু ব্যাগ বাড়া মানে ত্বরণ, তাহলে এখানে ত্বরণ আছে, ব্যাগ বাড়তেছে সো ত্বরণ আছে, তার সো আছে। এখানে বল আছে, এখানে বল আছে। তাহলে উপর থেকে যখন আপেলটা নিচে পড়তেছে, তার মানে এখানে কি আছে, বল আছে। কারণ কি, কিভাবে বুঝলো উপর থেকে নিচে পড়াতে বল আছে? কারণ শুরুতে ব্যাগ কম ছিল, আপেলের ব্যাগ শুরুতে কম ছিল, আর শেষে হচ্ছে ব্যাগ বেশি। তার মানে হচ্ছে ব্যাগ বাড়তেছে, তার মানে হচ্ছে ত্বরণ আছে। আর যেখানে ত্বরণ আছে সেটাই হচ্ছে বল, ত্বরণ থাকা মানে হচ্ছে বল আছে। সো তার মানে হচ্ছে আমরা বলতে পারি এখানে একটা বল কাজ করতেছে, এখানে একটা বল কাজ করতেছে, সেখানে বল আছে। এখন এটা, এই আপেলটা যদি অনেক পাহাড়ের উপর থেকে ছাড়া হয়, তখন দেখা যাবে শুরুতে আস্তে 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 হিট করতেছে, কিন্তু লাস্ট মুহূর্তে এসে একদম জোরে হিট করবে পাহাড় মাটিতে। কারণ উচ্চতা বাড়লে আস্তে আস্তে ব্যাগ বাড়বে নিচের দিকে। সো তার মানে এই আপেলটা যদি 1 ঘন্টা ধরে পড়ে, তার মানে 1 ঘন্টা বল আছে। আপেলটা যদি 10 মিনিট ধরে নিচে পড়ে, তার মানে 10 মিনিট বল আছে। বল মানে তো একটা ধাক্কা, তাহলে আপেলকে ধাক্কাইতেছে কে? সহজাত ভাবে প্রশ্ন আসতেছে যে আপেলকে নিচের দিকে কে ধাক্কা দিচ্ছে? তো নিউটন সেটা চিন্তা করে বের করলো যে মহাবিশ্বের যে কোনো কিছু, যে কোনো বস্তু, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। তাহলে মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, যে কোনো দুটি বস্তু একে অপরকে, একে অপরকে পরস্পরের দিকে, পরস্পরের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে
এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। সো এটা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল কি? একটা আকর্ষণ বল। আকর্ষণ বল আমরা দেখছি ওই বৈদ্যুতিক বল যেটা স্থির বৈদ্যুতিক বলে আকর্ষণ আছে বিকর্ষণ আছে। মহাকর্ষ বলে কোনো বিকর্ষণ নাই, শুধুমাত্র আকর্ষণ আছে। ওকে, এখন একে অপরকে আকর্ষণ করে, একে একে অপরকে অপরকে আকর্ষণ করে। এখন আপেলটাকে কে আকর্ষণ করতেছে? পৃথিবী আকর্ষণ করতেছে। পৃথিবীকে আপেল আকর্ষণ করতেছে না? একে অপরকে যদি আকর্ষণ করে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এই মহাকর্ষ বল একে অপরকে আকর্ষণ করে, অর্থাৎ আপেলটাকে পৃথিবী টানতেছে, আকর্ষণ করতেছে, আবার পৃথিবী আপেলকে টানতেছে। তাহলে পৃথিবী আপেলের কাছে যায় না কেন? আপেল কেন নিচে পড়ে? আমার প্রশ্নটা স্যার বুঝতে পারছো? পৃথিবী অনেক বড়, আকর্ষণ বল বেশি। সো আমার দেখো বল আছে, বল আছে বল আকর্ষণ বল কাকে আকর্ষণ করতেছে? পৃথিবীকে আকর্ষণ করতেছে, আকর্ষণ করতেছে, আকর্ষণ করে। আবার কাকে আকর্ষণ করে? আপেলকে আকর্ষণ করে, আপেলকে আকর্ষণ করে। এখন দুইজনকে আকর্ষণ করতেছে, বল পৃথিবীকেও আকর্ষণ করতেছে, আবার আপেলকেও আকর্ষণ করতেছে। এখন আমরা জানি F ইকুয়াল টু ma, তাহলে এ ত্বরণ ইকুয়াল টু কি? F বাই m না? ত্বরণ হচ্ছে বলকে কি দিয়ে ভাগ করতে হবে? বলকে কি দিয়ে ভাগ করতে হবে? ভর দিয়ে ভাগ করতে হবে, বলকে ভর। এখন বলকে যদি পৃথিবীর ভর দিয়ে ভাগ করো, বলকে যখন পৃথিবীর ভর দিয়ে ভাগ করবো তখন ত্বরণের মান প্রায় শূন্য হয়ে যাবে পৃথিবীর জন্য। কারণ কি? পৃথিবীর ভর অনেক বেশি। পৃথিবীর ভর অনেক বেশি হওয়াতে বলকে যখন তুমি ভর দিয়ে ভাগ করবা ত্বরণের মান কি প্রায় শূন্য হয়ে যাবে। তার মানে ত্বরণ যদি শূন্য হয় তার মানে পৃথিবী ত্বরণ না থাকলে তো নড়াচড়া হবে না, স্থির বস্তু স্থিরই থাকবে যদি ত্বরণ না থাকে। প্রায় শূন্য, একবারে শূন্য তা না, প্রায় শূন্য। আবার বলকে যখন আমরা আপেলের ভর দিয়ে ভাগ করব, আপেলের জন্য ত্বরণ, তাহলে বলকে ভাগ করবো আপেলের ভর। আপেলের ভর তো কম, আপেলের ভর, সো আপেলের ত্বরণ থাকবে, কিন্তু পৃথিবীর ত্বরণ এটা নট শূন্য, এটা শূন্য হবে না, কিন্তু পৃথিবীর ত্বরণ প্রায় শূন্য। সো পৃথিবীর ভরটা বেশি হওয়ার কারণে, পৃথিবী যে আপেল যে পৃথিবীকে নিজের দিকে টানতেছে সেটা আর বোঝা যায় না। যেমন পৃথিবী সূর্যের তুলনায় হালকা। এখন সূর্য কিন্তু নড়ে না, কিন্তু পৃথিবী ঠিকই ঘুরতেছে সূর্যের চারপাশে। কারণটা কি? ওই যে সূর্যের ভর অনেক বেশি, সূর্যের ভর অনেক বেশি, এ কারণে সূর্য ঘুরবে না কিন্তু পৃথিবী ঘুরবে। বুঝা কি গেছে? আমরা বলতে বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছো কেন আপেল নিচে পড়ে পৃথিবী উপরে যায় না কেন? কারণ বল তো দুইটাই। জি বলো কেন পৃথিবী উপরে যায় না, আপেল কেন নিচে পড়ে? স্যার, পৃথিবীর ভরটা অনেক বেশি। ভর বেশি হওয়াতে পৃথিবীর ত্বরণ হচ্ছে প্রায় শূন্য, আর কিন্তু আপেলের ত্বরণ অনেক বেশি, শূন্য হয় না। সো এই জন্য আপেল নিচে পড়ে, এটা আমরা দেখতে পাই, পৃথিবী উপরে যায় না। এটা কি ক্লিয়ার অনামিকা? পৃথিবী কেন মানে আমরা মহাকর্ষ বল আপেলও পৃথিবীকে আকর্ষণ করতেছে, পৃথিবীও আপেলকে আকর্ষণ করতেছে, কিন্তু পৃথিবী নড়ে না। কেন নড়ে না, কেন স্থির থাকে? এটা কি ক্লিয়ার অনামিকা? স্যার এটা আরেকবার বোঝান। ধরো আমাদের একটা দুইটা বস্তু আছে, একটা ভারী পাথর, পাথর এটাতে তুমি বল দিলা, আর এটা হচ্ছে, আরেকটা ধরো হচ্ছে ছোট
ছোট বস্তু, প্লাস্টিকের বল, প্লাস্টিক, এটাতে বল দিলাম। পাথরটা অনেক ভারী আর প্লাস্টিকের বস্তুটা ভারী না। বল তুমি সেম দিলা, সেম বল। বল হচ্ছে তুমি একে যতটুকু দিলা একেও দিলা, কে কে বেশি নড়াচড়া করবে বলো? পাথরটা করবে না প্লাস্টিকটা করবে? কে বেশি প্লাস্টিক, কে বেশি গতি পাবে, কে বেশি নড়াচড়া করবে? অনামিকা? স্যার প্লাস্টিক। প্লাস্টিকের বস্তুটা। কেন প্লাস্টিকের বস্তুটা কেন? কারণ হচ্ছে এর ভর কম, ভর কম। ভর কম, এর হচ্ছে ভর বেশি। আমার দুইটাতেই বল আছে, পাথরেও বল দিছো, প্লাস্টিকের বস্তুটাতেও বল দিছো। কোনটা বেশি গতিশীল হবে অনামিকা? কোনটা বেশি গতিশীল হবে? স্যার যে বস্তুটার ভর বেশি সেটা বেশি গতিশীল হবে না কম গতিশীল হবে যেটা ভর বেশি? বেশি গতিশীল হবে। ভারী যেটা, ভারী যেটা, সেটা ভারী, তুমি দেখো ধাক্কা দিছো, যেটা ভারী সে সেটা গতিশীল হবে না যেটা হালকা সেটা গতিশীল হবে? তুমি ধাক্কা দিলে স্যার হালকাটা। হালকাটা গতিশীল হবে। সো এই ভারী পাথরটা অত গতিশীল হবে না, কিন্তু হালকা প্লাস্টিকের বস্তুটা গতিশীল হবে। এখন আসো আপেল আর পৃথিবী। আপেল আর পৃথিবী, আপেল হচ্ছে অনেক হালকা আর পৃথিবী হচ্ছে অনেক ভারী, অনেক, আপেল আরো ছোট, অনেক ছোট। এখন আপেল, পৃথিবীও বল পাইছে আপেলের দিকে, আপেলও পৃথিবীর দিকে বল পাইছে। এখন আপেলটা হালকা তাই সে গতিশীল, কিন্তু পৃথিবী ভারী তাই সে গতিশীল নয়। বুঝাইতে পারলাম অনামিকা? জি স্যার। সো মহাকর্ষ বল আমাদের মাথায় রাখতে হবে দুইটাকে আকর্ষণ করে। পৃথিবীও আপেলকে আকর্ষণ করে, আপেলও পৃথিবীকে আকর্ষণ করে, কিন্তু পৃথিবী ভারী বলে করে না, নড়াচড়া করে না। আবার নিউটন যেটা দেখছে, নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র, এক নম্বর সূত্র একে অপরকে আকর্ষণ করে কেন্দ্র বরাবর। দুই নাম্বার হচ্ছে ভরের সূত্র। ভরের সূত্র, ভরের সূত্র কি বলছে? দুইটা বস্তু, ধরো এটা একটা বস্তু m1 ভর, এটা আরেকটা বস্তু যেটার ভর হচ্ছে m2, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কত? d, দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব d। তাহলে ভরের সূত্র বলছে যে বল, আকর্ষণ বল সমানুপাতিক ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। যদি দূরত্ব ধ্রুবক, d ধ্রুবক। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষের দ্বিতীয় সূত্র। আর 3 নম্বর হচ্ছে দূরত্বের সূত্র। দূরত্বের সূত্র, দূরত্বের সূত্র বলছে যে F সমানুপাতিক 1/d², অর্থাৎ দূরত্ব যত বেশি বল তত কম। অনেক দূরের যে তারা, তারার সাথে, অনেক দূরের যে তারা, সেই তারার সাথে পৃথিবীর আকর্ষণ বল অনেক কম। এই জন্য পৃথিবীর তারার চারপাশে ঘুরে না, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, কারণ সূর্য অনেক কাছে আছে। কিন্তু সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা কিন্তু আকাশে আছে, কিন্তু পৃথিবীর সাথে সেগুলোর কোনো সম্পর্ক নাই। ওগুলা চারপাশে পৃথিবী ঘুরে না, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে। দূরত্বের সূত্র, মানে দূরত্ব যত বেশি আকর্ষণ বল তত কম। দুইটাকে একসাথে মিলাইলে F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d²। তাহলে দুইটা বস্তুর ভর যত বেশি, ভরদ্বয়ের গুণফল যত বেশি, আকর্ষণ বল তত বেশি। দুইটা বস্তুর দূরত্ব যত কম, আকর্ষণ বল তত বেশি। এখন সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি আসবে? একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকের নাম হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, m1 m2 ডিভাইডেড বাই d²। তাহলে জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ক্যাপিটাল জি। এই জি এর মান আছে 6.67 ইনটু 10⁻⁻11। এই জি এর একটা মান আছে, এটা মুখস্থ করতে হবে। মহাকর্ষ ধ্রুবকের মান 6.67 ইনটু 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের মান।
এখন তাহলে আমরা একটা অঙ্ক করি যে আমরা অঙ্ক করবো, সেটা হচ্ছে 6400 কেজি, 6400 মিটার, 5 into 10 to the power 30, তাহলে কেজি ভরের একটি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিলিয়ন মিটার দূরত্বে অবস্থান করে, অবস্থান করলে এদের মধ্যে আকর্ষণ বল কত? এক নম্বর প্রশ্ন ক, এক নম্বর প্রশ্ন খ, একটি বস্তু স্থির থাকলে আচ্ছা, এটা আমরা পরে প্রশ্নটা দিব, তাহলে আসো এখান থেকে আমরা দেখি এদের মধ্যে আকর্ষণ বল কত? এটা আমাদের বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো আমরা বলতো? F equal to G m1 m2 divided by d square। তাহলে G এর মান আমরা জানি, m1 এর মান হচ্ছে 5 into 10 to the power 30 কেজি, m2 এর মান হচ্ছে সেম, অলসো দুইটা বস্তু 30 কেজি, d এর মান দেওয়া আছে 1 মিলিয়ন মানে 1 into 10 to the power 6 মিটার। তাহলে F equal to what? বল equal to, তাহলে আমরা যদি এখানে লিখি জি এর মান কত? জি এর মান হচ্ছে 6.67 into 10 to the power minus 11। কেউ একদিন ক্যালকুলেটর করো, 5 into 10 to the power 30 into 5 into 10 to the power 30 divided by 1 into 10 to the power 6 whole square। তাহলে কত আসে বলো তো একদম? ক্যালকুলেটরে করে বলো, কেউ একজন বলো। 6.67 into 10 to the power minus 11 into 5 30 into 5 into 10 to the power 30 divided by 1 into 10 to the power 6 square। তাহলে 1.6675 into 10 to the power 39। এটা কি বুঝতে পারছো না বুঝো নাই? এই অঙ্কটা বুঝতে পারছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি। স্যার বুঝেছি। বুঝতে পারছো। এখন এবার আসো, এবার আরেকটা প্রশ্ন আসো, সেটা হচ্ছে পৃথিবীর 2 নম্বর প্রশ্ন। 100 কেজি এবং 50 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে রাখলে
আকর্ষণ বল কত? আকর্ষণ বল কত? প্রথম বস্তুটি স্থির থাকলে, বস্তুটি স্থির থাকলে, স্থির থাকলে দ্বিতীয় বস্তুর ত্বরণ কত? দ্বিতীয় বস্তুর ত্বরণ কত? তাহলে দেখো, এখন আমাদের প্রথমে বলটা বের করতে হবে। বল 10 কেজি আর 50 কেজির মধ্যে বল, তাহলে বল F ইকুয়াল টু কি আসবে? জি m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। তাহলে মান বসে কত মিটার দূরে? 1 মিটার দূরে। তাহলে নিচে 1 স্কয়ার, উপরে হচ্ছে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইনটু হচ্ছে 100 ইনটু হচ্ছে 50 এত নিউটন বল। তাহলে আমরা যদি 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইনটু 100 ইনটু 3.55 3.335 into 10 to the power minus 7 এত নিউটন। তার মানে তাহলে এটা হচ্ছে আমাদের বল। তার মানে এটা হচ্ছে আমাদের বল। এটা বল দেখো, 100 কেজি ধরো একটা মানুষ, 100 কেজি ভরের একটা মানুষ আর 50 কেজি ভরের একটা মানুষ, দুইটা মানুষ দুই পাশে দাঁড়ায় আছে। কয় মিটার দূরে? 1 মিটার দূরে। মানে 1 মিটার তো বেশি দূর না, অল্প একটু দূর। তো 1 মিটার দূরে দুইটা মানুষ দাঁড়ায় আছে, 100 কেজি একজনের ভর। তার মানে এদের মধ্যে আকর্ষণ বলটা কত? দেখো অনেক কম, 3.335 into 10 to the power minus 7 নিউটন। একের পরে 7টা শূন্য দিয়ে ভাগ করতে হবে, এটা করলে যেটা আসবে। এখন ধরো এই মানুষটা 100 কেজির মানুষটা দাঁড়ায় আছে, তাহলে 50 কেজি মানুষের ত্বরণ কত? তাহলে দ্বিতীয় বস্তুর ত্বরণ, ত্বরণ ত্বরণ কিভাবে বের করবো? বল ডিভাইডেড বাই ভর। তাহলে 3.335 into 10 to the power minus 7 এটা হচ্ছে বল, ভর হচ্ছে ডিভাইডেড 50। তাহলে আমরা যদি ভাগ করি ডিভাইডেড বাই, তাহলে আসবে হচ্ছে 6.67 into 10 to the power